হ্যালো মাই ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব একদম রিসেন্টলি মুক্তি পাওয়া আবিরের রক্তবিষ্টু মুভির গল্পে। আর আপনারা তো জানেনই আবিরের মুভি মানেই সেই লেভেলের কাহিনী আর টুইস্টে ভরপুর। এই মুভিতে আমরা দেখব বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভেতরের রাজনীতির টানাপোড়েন, জঙ্গিবাদ ও ভুল বোঝাবুঝির এক অস্থির কাহিনী। আর হ্যাঁ, দেবের রঘু ডাকাত মুভিও কিন্তু এই মুভির সাথেই মুক্তি পেয়েছে। আর দুইটা মুভির মধ্যেই কিন্তু সেই লেভেলের টক্কর চলছে। এই ভিডিও শেষে রঘু ডাকাত মুভির এক্সপ্লেনেশন ভিডিও পেয়ে যাবেন। মুভিগুলো দেখে জানাতে ভুলবেন না কোন মুভির কাহিনী আপনার কাছে বেশি শক্তিশালী মনে হয়েছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে হারিয়ে যাই রক্তবিষ্টু মুভির গল্পে। মুভির শুরুতেই আমরা স্পেশাল অফিসার পঙ্কজ সিনহাকে দেখতে পাই। সেখানে সে তার টিম নিয়ে নিউ দিল্লির একটি স্টেডিয়ামে অপারেশন চালাতে যায়, কারণ তারা খবর পেয়েছে সেখানে টেররিস্ট হামলা করেছে। সেখানে গিয়ে পঙ্কজ তার টিম নিয়ে টেররিস্টদের পিছু নেয়। এদিকে টেররিস্টরাও তাদের উদ্দেশ্য করে গুলি চালায়। তবে একসময় টেররিস্টকে গুলি করতে সক্ষম হয় পঙ্কজ। তারপরে সেই টেররিস্টটাকে ধরেও ফেলে, কিন্তু তখন তারা দেখতে পায় টেররিস্টটা ছিল আসলে পঙ্কজেরই টিমের একজন লোক। আর এটা মূলত ছিল একটা প্রস্তুতি, মানে তারা আসলে এখানে টেররিস্টদের উপরে আক্রমণ করা, তাদেরকে ধরা, এগুলোর উপরে অনুশীলন করছিল। আসলে পঙ্কজ চায় না সেই তাজ হোটেলের মতো কিংবা অন্য কোনো জায়গায় টেররিস্ট অ্যাটাকের মতো আর কোনো অ্যাটাক হোক, আর সেজন্যই তারা এই প্রস্তুতি নিচ্ছিল। এমনকি তারা বিভিন্ন শপিং কমপ্লেক্সেও প্রস্তুতি নেওয়ার চিন্তা ভাবনা করে। এমনকি কিছুদিন আগে প্রেসিডেন্ট সহ আরো অনেককে মারার প্ল্যান করা হয়েছিল একটি বড় বিস্ফোরণের মাধ্যমে। এই বিষয়গুলো নিয়েও পঙ্কজ ভাবতে থাকে। সে বুঝতে পারে আসলে এই অ্যাটাকগুলোর পিছনে বড় কোনো মাস্টার প্ল্যান কাজ করছে, আর যেভাবেই হোক তাকে সেটা থামাতেই হবে। যাই হোক, এখান থেকে সিন শিফট করে চলে আসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে এক মন্ত্রী প্রধানমন্ত্রীকে জানায় প্যারামিলিটারিরা সেনাবাহিনীদেরকে মেরে তাদের অস্ত্র লুট করছে, আর এতে করে অনেক অফিসারও মারা গিয়েছে। এই সব শুনে প্রধানমন্ত্রী জানায় আসলে প্যারামিলিটারিরা চায় অফিসারদের মতো সমান বেতন, আর এই কারণেই তাদের এই বিদ্রোহ। তখন প্রধানমন্ত্রীর পিএস বলে তারা কিন্তু আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে ফেলেছে, এমনকি গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে অ্যাক্সেস নেওয়ারও চেষ্টা করেছে। আর ম্যাডাম, আপনি তো জানেনই এখন কিন্তু বিরোধী দলীয় নেত্রী ভারতে আছে। এরপর আমরা ভারতের প্রেসিডেন্টের ভবন দেখতে পাই, এবং সেখানে আমরা প্রেসিডেন্টের সাথে বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রীকেও দেখতে পাই। প্রেসিডেন্ট সেখানে বিরোধী দলীয় নেত্রীকে বলে আপনাদের কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করা উচিত ছিল। বিরোধী দলীয় নেত্রী তখন বলে আমি চেয়েছিলাম অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হতে, কিন্তু সেটা প্রধানমন্ত্রী হতে দেয়নি, আর এই কারণেই আমি নির্বাচনে অংশগ্রহণ করিনি। এই কথা শুনে ভারতের প্রধানমন্ত্রী বলে এই সরকারের অধীনে অনেক করাপশন হচ্ছে, কিন্তু আপনারা যাদের কথা শুনে নির্বাচনে আসেননি তারাও কিন্তু খুব একটা ধোয়া তুলসীর পাতা নয়। এই পর্যায়ে সিন আবারও চেঞ্জ হয়ে চলে আসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে প্রধানমন্ত্রীর পিএস জানায় গোয়েন্দা সংস্থার তথ্য মতে বাংলাদেশে খুব সামনে বিশাল কিছু একটা হতে চলেছে। একদল লোক রয়েছে যারা চায় প্রধানমন্ত্রীকে সরিয়ে ফেলতে, এমনকি তাদের সাথে আমাদের দলেরও কিছু লোক সামিল আছে। আর গোয়েন্দা সংস্থা সন্দেহ করছে আপনার উপরে হামলা হতে পারে। এই কথা শুনে প্রধানমন্ত্রী বলে হামলার ভয় আমি করি না। এখন পর্যন্ত অনেকবারই আমার উপরে হামলার চেষ্টা করা হয়েছে, এমনকি 70-এর দশকে আমার পুরো ফ্যামিলিকে মেরেও ফেলা হয়েছে। আর এখান থেকেই সিন চলে যায় 70 দশকের ফ্ল্যাশব্যাকে। সেখানে প্রধানমন্ত্রীর পুরো ফ্যামিলিকে মারার পরে প্রধানমন্ত্রী ভারতে আশ্রয় নেয়। তখন প্রধানমন্ত্রী ভারতের যার বাড়িতে আশ্রয় নেয় সে আবার প্রধানমন্ত্রীকে আকাশবাণীতে চাকরি করার সুযোগ করে দেয়। কিন্তু সেই সময় প্রধানমন্ত্রী তার নিজের জানের মায়া ত্যাগ করে আবারও দেশে চলে আসে। আর এই পর্যায়ে আমরা বর্ধমানের একটি জায়গা দেখতে পাই। সেখানে এক ঠাকুমা তার কাছের লোকদের উপরে রাগ দেখাতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে, তাই তিনি তার ব্যক্তিগত ডাক্তারকে কল করে। কিন্তু ডাক্তার তখন জানায় আমি এখন লন্ডনে আছি, তবে আপনি টেনশন করেন না, আমি অন্য কাউকে আপনার কাছে পাঠাচ্ছি। আর সেই রাতেই ট্রেনে করে এক ডাক্তার সেখানে আসে, আর সেই ডাক্তারকে রিসিভ করে মুনির নামের একজন। এরপর তারা একসাথে কিছু দূরে যেতেই মুনির সেই ডাক্তারকে মেরে ফেলে। এরপর আমরা একটা পুলিশ স্টেশনকে দেখতে পাই। সেখানে এক বাবা মা তার 3 ছেলের নিখোঁজের ডায়েরি করতে এসেছে। তখন সেখানকার পুলিশ অফিসার সংযুক্তা জিজ্ঞাসা করে ছেলেদের বয়স কত। বাবা মা তখন জানায় একজনের 20, একজনের 30 আর একজনের 40। কিন্তু তাদের কথা শুনে সংযুক্তা তখন বুঝতে পারে এগুলো আসলে ফেক, কারণ এখানে বাবার বয়স 45 এবং মায়ের বয়স 28, তাহলে তাদের 40 বছরের ছেলে কিভাবে হলো। এমনকি সংযুক্তা আরও বুঝতে পারে এই দুজনকে ইমিগ্রেশন করে নিয়ে আসা হয়েছে, আর তারপর ফেক আইডেন্টিটির মাধ্যমে তাদেরকে 3 জনের বাবা মা বানানো হয়েছে। আর এর পিছনে নিশ্চয়ই কোনো বড় এক চক্র কাজ করছে, তাই সংযুক্তা তাদের দুজনকে লকআপে পাঠায়। আর এমন সময় পঙ্কজ ফোন দেয় সংযুক্তাকে, এবং পঙ্কজ বলে আমি খোয়রা গার্গের কেস নিয়ে তোমার সাথে কথা বলতে আসছি। যাই হোক, এর কিছুক্ষণ পর সংযুক্তার কাছে আরো একটি কল আসে, আর সেখানে সংযুক্তা একটি অস্ত্রের চোরাচালানকারীদের সম্পর্কে জানতে পারে, এবং সে সাথে সাথেই তার সহকর্মীদেরকে নির্দেশ দেয় দ্রুত বের হয়ে যাওয়ার জন্য। এরপর সিন আবার চলে আসে সেই ঠাকুরমা
ঠাকুমার কাছে। সেখানে আসল ডক্টরকে মেরে মুনির আলম সেই ডক্টর সেজে এসে ঠাকুমাকে সেবা দেয়। এমনকি সে ঠাকুমার সাথে কথা বলে তার ছেলেও হতে চায়। অন্যদিকে আমরা দেখতে পাই সংযুক্তা তার ফোর্স নিয়ে একটি লেডিস হোস্টেল ঘেরাও করতে আসে এবং তার কাছে স্পষ্ট ইনফরমেশন আছে এই লেডিস হোস্টেলে অস্ত্র চোরাচালানকারীরা এসেছে। তাই সে খুব সন্তর্পণে ভিতরে ঢুকতে থাকে। এরপর তাদের সাথে কয়েকটা ছেলেপেলে তর্ক শুরু হলে সংযুক্তা একে একে সবাইকে গুলি করে সবগুলা রুমে তল্লাশি করতে থাকে। আর ঠিক তখনই একটা রুমে অস্ত্র নাড়াচাড়া করতে দেখা যায় সেই মুনির আলমকে। সংযুক্তা তখন সেই ঘরে চলে আসে। তারপর সেই লোকটিকে হ্যান্ডসাপ বলে সামনে ঘুরতে বললে মুনির আলমকে দেখতে পায় সংযুক্তা এবং মুনির আলমকে দেখেই সংযুক্তা তার পিস্তল নিচে নামিয়ে ফেলে। এরপর তাকে ডক্টর বলে সম্বোধন করে হ্যান্ডশেক করে। আর এখান থেকেই সিন আবার 2 মাস আগের ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেখানে একটা রক্তদান কর্মসূচি দেখতে আসে সংযুক্তা। আর সেখানেই তার মুনির আলমের সাথে প্রথম দেখা হয়। সেখানে মুনির আলম ডাক্তার হয়ে সবাইকে সেবা দিচ্ছিল। সংযুক্তা তখন তার কাছে এসে বলে আপনি নাকি যারই সেবা করেন তারই ফ্যামিলি মেম্বার বনে যান। এমনকি গৌরী দাস নামের ওই ঠাকুরমার প্রসঙ্গ নিয়ে আসে সংযুক্তা। কিন্তু মুনির আলম কোনো কথা বলে না, সে চুপচাপ শুনতে থাকে। এরপর মুনিরকে সাথে নিয়ে সংযুক্তা একটি ছবি তোলে। আর সেদিনই আমরা গৌরী দাসকে প্রেসিডেন্টের সাথে কথা বলতে দেখতে পাই। আর তখন আমরা জানতে পারি তারা আসলে দুজন ভাই বোন। এদিকে মুনির আলম আস্তে আস্তে গৌরীর খুব কাছে চলে আসে। আর সে নিজেকে গৌরীর কাছে ডাক্তার রবি শুক্লা নামে পরিচয় দিয়েছে। এরপর আবার সিন পেছনে নিয়ে থাইল্যান্ড দেখানো হয়। আর তখন আমরা জানতে পারি মুনির আলম বা রবি শুক্লার আসল নাম হচ্ছে সাহিল এবং সেখানে ডাক্তারের রেজাল্ট বের হলে সাহিল পাশ করে। আর তখন তাকে অভিনন্দন জানাতে আসে তার গার্লফ্রেন্ড আয়েশা এবং তারা দুজনেই তখন তাদের আনন্দ সেলিব্রেট করতে থাকে। এমন সময় একজন এসে সাহিলকে বলে তোর মা ব্লাস্টে মারা গিয়েছে। আর এই বোম ব্লাস্টটা করা হয়েছিল মন্ত্রণালয়ে। আর তার পাশেই ছিল একটি মসজিদ এবং সেই মসজিদ থেকে একজন তোর মাকে ডাকলে তোর মা যখন সেদিকে যেতে যায় তখনই সে ব্লাস্টে মারা যায়। এদিকে সাহিল মায়ের মৃত্যুর কথা শুনে ছুটে চলে আসে সেখানে এবং সে এসে তার মায়ের মৃতদেহের কাছে অঝোরে কান্না করতে থাকে। এমন সময় পাশ থেকে একজন এসে তাকে বলে এভাবেই মুসলিমরা দিনের পর দিন তাদের হাতে মারা যাচ্ছে। এমনকি তারা মুসলিমদের জায়গা জমি নিয়ে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। আর উদাহরণ হিসেবে তখন দেখানো হয় সিরিয়া এবং ফিলিস্তিনের জনগণদেরকে। এমনকি সে আরো বলে তারাই পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে আলাদা করেছে। আর যেভাবেই হোক এখন তাদের সাথে আমাদের মোকাবেলা করতে হবে। আর যারা মোকাবেলা করতে পারে তারাই মুজাহিদ। তুমি মৃত্যুর বদলা মৃত্যু দিয়েই নেবে। তুমি জিহাদে যাবে। আর তোমার নাম এখন থেকে সাহিল নয়, তোমার নাম এখন থেকে হচ্ছে মুনির আলম এবং তুমি এখন থেকে একজন জেএমএস এর সদস্য। আর আমরাই তোমাকে এখন থেকে সেই লেভেলের ট্রেন দিতে থাকবো। এরপর আমরা দেখতে পাই সাহিল তথা মুনির আলম জেএমএস এর অধীনে সেই লেভেলের কঠোর ট্রেনিং করতে থাকে। যাই হোক, এরপর সিন বর্তমান সময়ে চলে আসে। সেখানে অফিসার পঙ্কজ তার টিম নিয়ে বাবু নামের একজনের পিছু করে তাকে ধরে ফেলে। এদিকে ইন্ডিয়ার প্রেসিডেন্টের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী সাক্ষাৎ করতে আসে এবং সেখানে তারা দুজনেই মুক্তিযুদ্ধ নিয়ে বিস্তর আলোচনা করে। তারা জানায় এই মুক্তিযুদ্ধ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ। এরপর প্রধানমন্ত্রী এর মধ্যে প্রসঙ্গ তোলে তিস্তা চুক্তি নিয়ে এবং আরো জানায় এই তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশের মানুষজন আবার সরকার নিয়ে ঝামেলা করছে। এমন সময় অফিসার পঙ্কজ প্রেসিডেন্টের কাছে সেই বিস্ফোরণের ফাইল নিয়ে আসে। প্রেসিডেন্ট তখন পঙ্কজকে জানায় আমার শ্বশুরবাড়ি কিন্তু বাংলাদেশে। এই বুড়ো বয়সে আবার গেলে তারা আমাকে কত ধুমধাম করেই না বরণ করে নেবে। এদিকে সংযুক্তা আবার অপেক্ষা করতে থাকে পঙ্কজের জন্য এবং তখন সংযুক্তার কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি তার আসলে পঙ্কজের উপরে দুর্বলতা আছে। এরপর পঙ্কজ সংযুক্তার সাথে দেখা করতে আসে কিন্তু সে এসে সংযুক্তার সাথে হ্যান্ডশেক না করেই ফোনে কথা বলা শুরু করে দেয়। আর এই ফোনে কথা শুনে সংযুক্তা জানতে পারে পঙ্কজের একটা বাচ্চাও আছে। আর এই কথা শুনেই সংযুক্তার মনের আশায় তখন পানি পড়ে যায়। এরপর পঙ্কজ সংযুক্তাকে জিজ্ঞাসা করে হোস্টেল থেকে যাদেরকে ধরে এনেছো তাদেরকে সেই লেভেলের মেরেছো তাই না? এবং পঙ্কজ আরো বলে আমি তো শুনেছি তুমি নাকি একদম মেরেও ফেলতে পারো। কিন্তু সংযুক্তা তখন বলে হোস্টেলে আমি কাউকেই মারিনি, যাদেরকে সেখানে মারা হয়েছে অন্য কেউ তাদেরকে মেরেছে। বুলেটগুলোর ব্লাস্টিক রিপোর্ট এসেছে, যে বুলেট দিয়ে তাদেরকে মারা হয়েছে সেই বুলেটগুলো আমার না অন্য কারো। এটা শুনে পঙ্কজ তখন বলে তাদেরকে স্নাইপার দিয়ে শুট করা হয়েছে। এরপর পঙ্কজ আরো জিজ্ঞাসা করে তুমি কিভাবে শিওর হলে যে অস্ত্রগুলো আনা হয়েছিল সেগুলো বর্ডার পার করে আনা হয়েছে? সংযুক্তা তখন বলে আমি সোর্সের মাধ্যমে জেনেছি। আর এরপরে আমরা সেই সোর্সকে দেখতে পাই এবং আমরা দেখি সোর্স আর অন্য কেউ নয়, সে হচ্ছে সেই মনির আলম। সে আসলে লেডিস হোস্টেলে একজনকে চিকিৎসা দিতে এসে এই অস্ত্রের ব্যাপারে জানতে পেরেছিল। আর এজন্যই আমরা তখন দেখেছিলাম সংযুক্তা মনির আলমকে দেখে তাকে ধন্যবাদ দিচ্ছে। এমন সময় পঙ্কজকে ফোন করে জানানো হয় জেএসএম এর সাইবার সেল অ্যাক্টিভ করা হয়েছে। এমনকি পঙ্কজ আরো জানতে পারে বাবু ঢাকাতে একজনকে ফোন করেছে 50 বার। আর এই সবকিছু শুনে পঙ্কজ তখন ভালো মতো ক্লিয়ার হয়ে যায় যে সামনে বড় কিছুর প্ল্যান করা হচ্ছে।
এরপর পঙ্কজ সবাইকে নিয়ে জিএসএম এর ব্যাপারে ব্রিফ করে। সে সবাইকে জানায় তারা পুরো সাউথ এশিয়াতে মাথাচাড়া দিয়ে উঠেছে। যাই হোক, এই পর্যায়ে আমরা আবার গৌরী দাসকে দেখতে পাই। সেখানে সে তার ভাই প্রেসিডেন্টকে কল করে। তখন প্রেসিডেন্ট জানায়, আমি কিছুদিন পর বাংলাদেশে যাব, তুই কি যাবি আমার সাথে? গৌরী বলে, আচ্ছা ঠিক আছে, আমিও যাব তোর সাথে। এরপর আমরা আবার পঙ্কজকে দেখতে পাই। সেখানে একজন পঙ্কজকে জানায় যাদেরকে লেডিস হোস্টেল থেকে ধরে নিয়ে আসা হয়েছে তাদের মধ্যে একজন আবার নিকোটিনে আসক্ত। গত 2 দিন ধরে অনেক চেষ্টা করেও আমরা তাকে কিছুই খাওয়াতে পারিনি। তার মুখে শুধু একটাই কথা, আমাকে বিড়ি দাও, আমাকে বিড়ি দাও। পুরাই বিড়িখোর একটা। এরপর পঙ্কজ সেখানে গিয়ে তার সামনে সিগারেট ধরিয়ে তাকে লোভ দেখাতে থাকে। ওই লোকটা তখন বলে, ভাই আমাকে 1 টান দিতে দেন, তাহলে আমি সবকিছু খুলে বলবো। পঙ্কজ তখন তাকে জিজ্ঞাসা করে লেডিস হোস্টেলে কারা অস্ত্র ঢুকাচ্ছিল আর তাদের সামনের মিশনই বা কি। তখন ওই লোকটি বলে, প্ল্যানটা তাদের নয়, আমার। এরপর আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেখতে পাই। সেখানে পুলিশ অফিসার প্রধানমন্ত্রীকে জানায় আজ কোর্ট জেএসএম নেতা শহীদুলকে ফাঁসির রায় দিয়েছে। আর এই রায় হওয়ার পর থেকেই জেএসএম এর সদস্যরা শহরে গন্ডগোল শুরু করেছে। আর আমরা ধারণা করছি এই নাশকতা বাইরের কোনো দেশ থেকে করা হচ্ছে। এরপর সিন চলে আসে ইন্টারোগেশন রুমে। সেখানে সেই আসামি জানায় এই প্ল্যানটি মূলত করেছে মনির আলম। আর মনির আলম আসলে মারা যায়নি। সবার মুখে মুখে আমি মনির আলমের নাম শুনেছি, তবে আমি কখনো তার চেহারা দেখিনি। এই সব কথা শুনে পঙ্কজ তাকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? ওই আসামি তখন জানায়, আমার নাম হাসনু। সে আরো বলে, তারা আমাকে বিশ্বাস করেছিল কিন্তু তাদের প্ল্যানে আমাকে নেয়নি। এই প্ল্যানের কথা আসায় পঙ্কজ তাকে জিজ্ঞাসা করে, কি প্ল্যান? তখন আমরা আবার আরেকটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। সেখানে মনির আলম কয়েকজনের সাথে একটি গোপন আস্তানায় মিটিং করছিল। আর হাসনু তখন সেখানে লুকিয়ে সব কথা শুনে ফেলে। তখন মনির আলমকে একজন বলে, আমাদের মতো মুজাহিদদের উপরে অনেক অত্যাচার করা হচ্ছে। তারা যেভাবেই হোক শুধু আমাদেরকে ধরাও পাকড়াও করছে। এই সরকার ইন্ডিয়ার সাথে মিলে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে। এই কথা শুনে মনির আলম বলে, প্ল্যান হবে ইন্ডিয়াতে কিন্তু কিলিং হবে বাংলাদেশে। আর এই মিশনের নাম হবে মিশন M2। আর এই মিশনের সব কথাই হাসনু পঙ্কজকে জানায়। এদিকে সেদিন রাতে গৌরী সবাইকে জানায়, আমরা সবাই ঢাকায় যাচ্ছি। আর এই কথা শুনে সুযোগটা নেয় মনির আলমও। সে গৌরীকে জড়িয়ে ধরে বলে, বাংলাদেশে যাওয়া নিয়ে তোমার কোনো টেনশন নেই, কারণ আমিও তোমার সাথেই যাচ্ছি। যাই হোক, পরের দিন অফিসার পঙ্কজের সহকর্মী রিয়া গাড়ি নিয়ে বের হয়। এদিকে মনির তখন স্নাইপার নিয়ে তাকে টার্গেট করে। এমন সময় রিয়া পঙ্কজকে ফোন করে বলে, স্যার আপনি কি আমাকে কোনো টেক্সট করেছিলেন? ও পাশ থেকে পঙ্কজ বলে, কই না তো। আর এই কথা শুনে রিয়া তখন বুঝতে পারে নিশ্চয়ই সে কোনো ফাঁদে পড়েছে। এদিকে রিয়া কিছু করে ওঠার আগেই মনির তাকে গুলি করে মেরে ফেলে। এরপর রিয়াকে যে গুলি দিয়ে মারা হয়েছে, পঙ্কজ সেই গুলি সব রিপোর্ট নিয়ে আসে বসের কাছে এবং সে বসের কাছে এসে বলে, মনিরই রিয়াকে মেরেছে। আর আমার পুরোপুরি বিশ্বাস মনির এখনো বেঁচে আছে। আর আমার ধারণা যদি ভুল না হয় তাহলে সামনে বাংলাদেশের বড় ধরনের একটা অ্যাটাক হবে। এই কথা শুনে বস বলে, সেটা বাংলাদেশের নিজস্ব ব্যাপার, সেটা নিয়ে আমরা কি করব? পঙ্কজ তখন বলে, আমাদের প্রেসিডেন্ট তো বাংলাদেশের সফরে যাচ্ছে, হয়তো তারও কোনো সমস্যা হতে পারে। যেভাবেই হোক আমাকে ওনার সাথে যাওয়ার ব্যবস্থা করে দিন। এদিকে গৌরী তার পুরো ফ্যামিলির সাথে ঢাকায় চলে আসে এবং সেখানে আমরা দেখতে পাই মনিরও তাদের সাথেই এসেছে। এদিকে গৌরী সহ সবাইকে প্রোটেক্ট করার জন্য পাঠানো হয় সংযুক্তা এবং তার সহকারীকে। সংযুক্তা এরপর মনিরকে জিজ্ঞাসা করে, তুমি কি বিয়ে করেছো? আর এখানে আমরা আবার একটা ফ্ল্যাশব্যাক সিন দেখি এবং সেখানে দেখানো হয় থাইল্যান্ডে ডক্টরি পড়ার সময় আয়েশা এবং সাহিলের রোমান্স। সাহিল আয়েশাকে একদিন ক্যাম্পাসে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে বিয়ে করবে? আর এইসব ভাবতে ভাবতে মনির সহ সবাই তাদের গেস্ট হাউসে চলে আসে এবং সেদিন রাতে ইন্ডিয়ার প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং গৌরী একসাথে কথা বলতে বসে। সেখানে প্রেসিডেন্ট বলে, ভারত সবসময় বাংলাদেশের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও সবসময় বাংলাদেশের পাশেই থাকবে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক ছিল আমি সবসময় সেটা ধরে রাখতে চাই। অন্যদিকে আমরা দেখতে পাই পঙ্কজকে তার বস জানায়, তোমার বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা হয়ে গিয়েছে এবং তুমি তোমার সাথে কয়েকজন সহকারীকেও নিয়ে যেতে পারবে। আর আমরা শুনেছি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর অবস্থা ভালো নয়, করাপশনের জন্য তার পতনের ডাক উঠেছে। তাই আমরা এসব বিষয় নিয়ে কোনো প্রকার কোনো ঝামেলা চাই না। যাই হোক, পরের দিন প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে একটি কনফারেন্সে উপস্থিত হয়। অন্যদিকে পঙ্কজ তার টিম নিয়ে বাংলাদেশের এয়ারপোর্টে ইমিগ্রেশনে একটি সমস্যায় পড়ে। তখন একজন নিউজ পেপারে দেখে ভারতীয় গুপ্তচর পঙ্কজ সিনহা পলাতক। আর সেই নিউজটা তখন পঙ্কজকে দেখায় তার সহকারী এবং পঙ্কজকে জানায়, আমাদের আসার কথা কেউ আগেই জেনে এই কাহিনী করেছে। পঙ্কজ তখন বলে, আমার এখন নাম পঙ্কজ সিং আর আমি ভারত থেকে নাম বদলিয়ে দেশে এসেছি। এদিকে কনফারেন্সে ইন্ডিয়ার প্রেসিডেন্ট ভারত বাংলাদেশের সুসম্পর্কের কথা বলে। এদিকে এমন সময় সংযুক্তার ফোন বেজে ওঠে এবং তার মোবাইলটা পকেট থেকে পড়ে যায়। আর মুনির বিষয়টা দেখতে পেয়ে সংযুক্তার ফোন নিয়ে বাইরে চলে আসে। আসলে অফিসার পঙ্কজ ফোন দিচ্ছিল সংযুক্তাকে। এরপর একসময় পঙ্কজ ফোন দিতে থাকলে কাছাকাছি ফোনের আওয়াজ পায়, কারণ মুনিরও তখন ফোন নিয়ে বাইরে সেখানেই এসেছিল। এবং এরপর পঙ্কজের কাছে একসময় মুনির ধরাও পড়ে যায়।
মনির তখন জানাই ফোনটা মাটিতে পড়েছিল, তাই আমি এটার মালিককে খুঁজছিলাম। আর এই কথা বলেই পঙ্কজের হাতে মোবাইলটা তুলে দিয়ে এই যাত্রায় বেঁচে যায় মনির। এরপর কনফারেন্স শেষ হলে সংযুক্তা গৌরীর ফ্যামিলি মেম্বারদেরকে সাথে করে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এমন সময় পঙ্কজ তাকে দেখতে পায় এবং তাকে জিজ্ঞাসা করে, তোমার ফোন কোথায়? সংযুক্তা তখন তার কাছে চেক করে দেখে তার কাছে তার ফোনটি নেই। পঙ্কজ তখন তার ফোনটা ফেরত দিয়ে বলে, এক আননোন পারসন আমার কাছেই ফোনটা দিয়েছে। আর সেই সময় অন্য দিক দিয়ে মনির গৌরীর সাথে করে সেখান থেকে চলে যায়। এরপর পঙ্কজ প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানে থাকা সিকিউরিটি গার্ডরা জানায় প্রধানমন্ত্রীর সাথে দেখা করা হবে না। পঙ্কজ তখন বলে, আমরা পুলিশের লোক। এই কথা শুনে এক সাব ইন্সপেক্টর তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসে। এরপর পঙ্কজকে উদ্দেশ্য করে সেই পুলিশ অফিসার বলে, আপনিই তাহলে ভারতীয় গুপ্তচর পঙ্কজ সিনহা? পঙ্কজ তখন বলে, আমি হচ্ছি পঙ্কজ সিং এবং আমিও একজন পুলিশ। বাংলাদেশে বড় কোনো হামলার পরিকল্পনা চলছে, আর এটা শুনেই আমরা এখানে এসেছি। এদিকে এই কথা এসআই মামুন শুনতে পেলে পঙ্কজকে এসে বলে, বাংলাদেশের সমস্যা বাংলাদেশকেই ভাবতে দেন, আপনাদের তাতে কি? পঙ্কজ তখন বলে, আমার অন্যের জন্য মন কাঁদে। আর উদাহরণ হিসেবে সে সার্কের কথা বলে। সে বলে, সার্ক মানে আমরা সবাই একত্রিত। এমনকি পাকিস্তানের কোনো বাচ্চা মারা গেলেও আমার মন কাঁদে, ঠিক যেমনটা আমাদেরকেও মারা গেলেও আপনাদের মন কাঁদে। যাই হোক, আমি আবারও বলছি, বাংলাদেশে বড় কোনো ধরনের একটা হামলা হবে, আপনারা আপনাদের সব ধরনের সোর্স অ্যাক্টিভ করে দেন। এসআই মামুন তখন বলে, কিছুদিন পরে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ, আর সেই ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে এই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী উপস্থিত থাকবে। আর এই কারণে আমরা কোনো ধরনের কোনো ঝামেলা দেখতে চাই না। ওদিকে মাঠে বাংলাদেশ ইন্ডিয়ার জমজমাট লড়াই চলবে। এই কথা শুনে পঙ্কজ তখন বলে, বাংলাদেশ ইন্ডিয়ার লড়াই না, খেলা চলবে। কথা দুইটা কিন্তু দুই রকম। আমরা সবসময় চাই ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক বজায় থাকুক। এরপর তারা পুলিশ হেডকোয়ার্টার থেকে বের হয়ে আসলে কেউ একজন তাদের পিছু নেয় এবং পঙ্কজরা সেটা বুঝতে পারে এবং তাকে প্যাচে ফেলে আটকে ফেলে। তারপর তার কাছে জিজ্ঞাসা করে, তুমি নিশ্চয়ই মনিরের লোক, তাই না? আর ঠিক তখনই একটা স্নাইপার শটে তাকে মেরে ফেলা হয়। আর এটা দেখে পঙ্কজ বুঝতে পারে এটা মনিরই করেছে। তখন আমরা দেখতে পাই সাহিল তথা মনির স্টেডিয়ামের টেকনিশিয়ান ইমরাজের কাছে আসে এবং টেকনিশিয়ানের কাছে এসে তার পুরো হিস্ট্রি বলে দেয় এবং আরো বলে, তোমার বউ এখন অন্য একজনের সাথে ফষ্টি করছে। আর এটা শুনে ইমরোজ তখনই বাড়ি চলে আসে এবং সে বাড়ি এসে দেখে তার ওয়াইফ মৃত অবস্থায় পড়ে আছে। এদিকে মনির এরপর ইমরোজকেও মেরে ফেলে। সাহিল সেখানে টেকনিশিয়ান সেজে সব সিসিটিভির অ্যাক্সেস তার আইপ্যাডে নিয়ে নেয়। মনির তখন এসে বগুড়ার দই উপহার দেয় গৌরীকে, এমনকি সে নিজেই গৌরীকে স্টেডিয়ামে নিয়ে যায়। অন্যদিকে পঙ্কজরা গেস্ট হাউসের দিকে যেতে থাকে। পঙ্কজ তখন বলে, আমরা কি এমন কাউকে খুঁজে পেয়েছি যাকে আমাদের সন্দেহের তালিকায় রাখতে পারি? সংযুক্তা তখন বলে, গৌরীর ব্যক্তিগত চিকিৎসককে আমার সন্দেহ হয়। আমার মনে হয় সে আসলে রবি শুক্লা নয়, কারণ রবি শুক্লার নিখোঁজ হওয়ার মিসিং ডায়েরি করা হয়েছে। আর আমার সন্দেহ ওই হয়তো সেই মনির। এই কথা শুনে তখন পঙ্কজ তার ফোন ট্র্যাক করতে বলে। সংযুক্তা তখন বলে, সে তো ফোনই চালায় না। এরপর সংযুক্তা পঙ্কজকে মনিরের ছবি দেখায়। ছবিটি দেখে পঙ্কজ বলে, এই লোকটিই তো সেদিন তোমার ফোন আমাকে দিয়েছিল। এই সব কিছু দেখে পঙ্কজ বুঝতে পারে এই আসলে মনির। অন্য একজন তখন বলে, মনিরকে 6টি অ্যান্টি টেররিস্ট সংস্থাগুলো খুঁজছে। আর এইসব নিয়ে পঙ্কজ ভাবতে ভাবতে বুঝতে পারে মনিরের আসলে মেইন টার্গেট হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী। এবং বিষয়টি বুঝতে পেরেই পঙ্কজ গাড়িটি ঘুরিয়ে স্টেডিয়ামের দিকে নিয়ে যেতে বলে। এদিকে আমরা দেখতে পাই স্টেডিয়ামে সবাই উপস্থিত হয়েছে। এদিকে মনির এক জায়গায় উঠে তার আইপ্যাডে সিসিটিভির ফুটেজ দেখতে থাকে এবং সেখান থেকেই তার স্নাইপারের পজিশন ঠিক করে। অন্যদিকে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে এবং সেখানে হোস্ট প্রথমে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী আসার কথা সবাইকে জানায়। এদিকে এর মধ্যে পঙ্কজ ও তার টিম নিয়ে স্টেডিয়ামে চলে আসে, কিন্তু তাদেরকে স্টেডিয়ামের পুলিশ ভিতরে ঢুকতে দেয় না। তখন মামুন সেখানে এসে সবাইকে ভিতরে ঢোকায়। এরপর স্টেডিয়ামের ভিতরে ঢুকে প্রথমেই পঙ্কজ গৌরীর কাছে আসে এবং তাকে গিয়ে বলে, রবি শুক্লা কোথায়? কিন্তু গৌরী তখন রুমে রবিকে কোথাও দেখতে পায় না। পঙ্কজ তখন বলে, এই রবি হচ্ছে আসল টেররিস্ট। আর এই কথা শুনে গৌরী তখন রবিকে একদম শেষ করে ফেলতে বলে। এদিকে আবার এর মধ্যে মঞ্চে ডাকা হয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রীকে। আর তারা দুজন মঞ্চের দিকে গেলে মনির ওদিকে স্নাইপার তাক করতে থাকে। আর পঙ্কজ এদিকে সব বাধা অতিক্রম করে মঞ্চের দিকে ছুটতে থাকে। এরপর দুই নেত্রীকে ট্রফি উন্মোচনের জন্য বলা হয়। তো দুই নেত্রী ট্রফি উন্মোচন করতে গেলে মনির প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গুলি করে, কিন্তু তখনই পঙ্কজ মঞ্চে ঝাঁপ দিলে গুলি এসে লাগে তার হাতে। আর বিরোধী দলীয় নেত্রীকে লক্ষ্য করে ছোড়া গুলিটা ট্রফিতে লাগে। পঙ্কজ তখন বলে, স্নাইপার থেকে শুট করা হচ্ছে, তাড়াতাড়ি আপনারা স্টেডিয়ামের ফ্লাইট লাইটগুলো চেক করুন। এদিকে ততক্ষণে দুই নেত্রীকে সেফ জায়গায় সরিয়ে নেওয়া হয়। এরপর পঙ্কজ একসময় মনিরকে দেখতে পায়। মনিরও তখন পঙ্কজকে দেখতে পেয়ে সেখান থেকে নামতে থাকে। আর তখনই তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। দুজনই তখন ফ্ল্যাট লাইটের উপরে মারামারি শুরু করে।
পঙ্কজ তখন তাকে মারতে মারতে বলে, ডক্টর রবি শুক্লা, মনির আলম, ডক্টর সাহেল চৌধুরী, আর কত নাম বদলাবি তুই? এদিকে মনির বলে, তুই একজন খুনির জন্য নিজে গুলি খালি কেন? পঙ্কজ তখন বলে, উনি খুনি নন, উনি দেশের প্রধানমন্ত্রী। মনির তখন বলে, উনি দেশের প্রধানমন্ত্রী হয়ে কত মানুষকে মারছে তুই তা জানিস? প্রত্যেকটা রাজনীতিবিদই ক্ষমতায় এসে খুনি হয়ে যায়, কিন্তু তোরা তো সেটা দেখেও না দেখার ভান করিস, কারণ তোরা হচ্ছিস তাদের বেতনভুক্ত দালাল। আর এই দালালি করার জন্য কত টাকায় বিক্রি হোস তোরা বল, আমি তোদেরকে তার থেকে বেশি টাকা দেব। পঙ্কজ তখন মনিরকে মেরে বলে, আমরা দালাল নই, আমরা ন্যায়ের পথে কাজ করি। আর তুই নিজেও তো একজন ডাক্তার, তাই না? তোর কর্তব্য মানুষকে বাঁচিয়ে রাখা, মেরে ফেলা নয়। আর মনির শোন, আমরা দুজনেই মানুষকে বাঁচানোর জন্যই যুদ্ধ করি, তাই এখনো সময় আছে, তুই ন্যায়ের পথে চলে আয়। আর এইসব কথা শুনে মনির তখন বলে, আমার ভুল হয়ে গেছে ভাই, এবং সে তার হাত বাড়িয়ে দেয় পঙ্কজের দিকে। মনিরের হাত বাড়ানো দেখে পঙ্কজও তখন হাত বাড়ায়, কিন্তু আসলে এটা ছিল মনিরের ফাঁদ, এবং সে সুযোগ বুঝে আবারও পঙ্কজকে মারতে থাকে। এদিকে পঙ্কজও মনিরকে মারতে থাকে, এবং একটা সময় মনির ফ্ল্যাট লাইট থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়, এবং সে কোনো মতে এক হাত দিয়ে সেখানে ঝুলে থাকে। পঙ্কজ তখন তার হাত বাড়িয়ে দিয়ে বলে, এখনো সুযোগ আছে মনির, মানুষের কল্যাণে এগিয়ে এসে আমাদের দলে আয়। কিন্তু মনির তখন বলে, আমি মারবো না হলে মরবো, আর এই মনিরের রক্ত থেকে হাজারো মনির জন্ম নেবে। আর এই কথা বলেই সে সেখান থেকে হাত ছেড়ে দিয়ে নিজেই সুইসাইড করে। আর তাকে দেখানোর মধ্য দিয়েই শেষ হয়ে যায় এই রক্তবিষ্টু মুভিটি। তো প্রিয় বন্ধুরা আমার, সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আশা করি সবাই খুব ভালো থাকবেন। টেক কেয়ার।